ইরান সংকটের কারণে মুসলিম বিশ্ব নতুন এক বাস্তবতার মুখোমুখি। আমেরিকা ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে টালমটাল দেশের বা বিশ্বের সার্বিক অর্থনীতির গতিপথ এর আঁচ লাগছে বাংলাদেশেও। চ্যালেঞ্জের মুখে আছে নতুন বিএনপি সরকার। জামায়াত যে প্রধান বিরোধী দল আছেন জামায়াতে ইসলামী, তারাও বাংলাদেশ সরকারের প্রতি নজর রাখছেন নানা রকম তীক্ষ্ণতার সাথে। এই সময়ে ছায়া সরকার হিসেবে, বিএনপি সরকার আমলে ছায়া সরকার হিসেবে জামায়াত ইসলামী কীরকম কাজ করতে চায়, কি করতে চায়, এসব নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জনাব মিয়া গোলাম পরোয়ার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। ধন্যবাদ আপনাকে খালিদ মহিউদ্দিন ভাই। ঠিকানাকেও আমি আমার তরফ থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আমি প্রশ্নে চলে আসি দুই একদিন আগের ঘটনা, দুই একদিন মানে এই সপ্তাহের শুরুর দিকের ঘটনা বা গত সপ্তাহের ঘটনা। যে সাবেক একজন উপদেষ্টা, আপনি জানেন যে অ্যাডভোকেট সৈয়দ রিজওয়ানা হাসান বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের চেষ্টা ছিল উগ্রপন্থী গোষ্ঠী যাতে মেইন স্ট্রিম না হতে পারে। আমি তার বক্তব্য শুনেছি, সেইখানে আরেকটা প্রসঙ্গে, নির্বাচন প্রসঙ্গে তিনি আবার আরেকটা কথা বলেছেন। দুটি কথা মিলে একটা বক্তব্য ভাইরাল হলো হচ্ছে এরকম যে ডক্টর ইউনূস সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে হারিয়ে দিয়েছে। আপনিও এইটা মানে আমি বলবো যে একরকমভাবে এটা আপনার মনোযোগে সাংঘাতিকভাবে আসলো। আপনারা দাবি করলেন ডক্টর খলিলুর রহমান এবং সৈয়দ রিজওয়ানা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল। আমার এই প্রশ্নটার কয়েকটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে যে আপনি কি সত্যি মনে করেন যে সৈয়দা রিজওয়ানা হাসান ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত ছিল, খলিলুর রহমান সহ, এবং সেই জড়িত থাকাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থানটা বা তার সরকারের অন্য উপদেষ্টারাও কি এইটাতে জড়িত ছিল কিনা? এটা প্রথম পার্ট। এইটা যদি আপনি একটু আমাদের একটু বলেন। যে ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের প্রথম পার্টটা আগে একটু পরিষ্কার করি। সৈয়দা রিজওয়ানা হাসান সাবেক উপদেষ্টা, আমি খুব সম্মান রেখেই ওনার এই মন্তব্যের ব্যাপারে বলতে চাই যে তিনি কিন্তু তার নিজের কথাতেই খানিকটা সাক্ষী দিয়ে ফেলেছেন। আপনি যেমন তার ইন্টারভিউটা শুনেছেন, আমি এবং আমরা অনেকেই শুনেছি, বারবার শুনেছি, এবং আমি সৈয়দা রিজওয়ানা হাসানকেও মিডিয়ার মাধ্যমে বারবার তার এই ভিডিও অডিওটা শুনতে এবং দেখতে রিকোয়েস্ট করেছি। তার আগে পরের কথা আমি এতটা ডিটেলস সময় কম আনলাম না। তিনি এই যে কথাটা বলেছেন, সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়েছে যখন প্রশ্ন করলো যে তাদের একটা অংশ তো এখন বিরোধী দলে আছে, বিরোধী দল এই শব্দটা কিন্তু উনি ব্যবহার করেছেন। তো বিরোধী দল বলতে তো উনি পার্লামেন্টে অপোজিশনকে মিন করেছেন। তো ফলে উনাকেই ব্যাখ্যা দিতে হবে যে বিরোধী দল তো বাংলাদেশে এখন জামাত ইসলামী পার্লামেন্টে, এখানে তো কোনো উগ্রবাদী দল, কোনো চরমপন্থী দল নেই। সেজন্য উনি আলটিমেটলি জামাত ইসলামীকে মিন করেছেন, ওনার কথা দিয়ে এটা আমরা পরিষ্কার বুঝেছি। তাই আমরা আপত্তি করেছি যে আমরা তাদেরকে, উনি বলছেন যে বিরোধী দলে গেলেও আমরা তাদেরকে মেন স্ট্রিমে আসতে দেয়নি। তো এখানে বিরোধী দলে গেলেও মেন স্ট্রিম, দ্যাট মিনস উনি মিন করতে চেয়েছেন যে তাকে ট্রেজারি বেঞ্চে সরকারি দলে অথবা সরকার গঠনের মতো মেজরিটি পাওয়ার ক্ষেত্রে তারা বাধা দিয়েছে, তারা আসতে দেননি। এটাই কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে। এটারই আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে তাহলে উনি তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা ওনার কথা থেকেই বোঝা যাচ্ছে দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এবং ওনাকেই প্রমাণ করতে হবে যে ওনার সঙ্গে এই কাজে আর কে কে জড়িত ছিল, এবং উনি নিজেই এটার একটা আত্মস্বীকৃত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষীর মতো কথা বলে ফেলেছেন, এবং এটা উনি পারেন কিনা যে আমরা আসতে দেয়নি। তো যাদেরকেই হোক, সেটা জামাত ইসলামী হোয়াটএভার ইউ লাইক, আপনি যে কোনো একটা দলকে, একজন সাবেক উপদেষ্টা যিনি একেবারে সদ্য বিদায় নিয়েছেন, তিনি যে কাউকেই হোক আসতে দেয়নি, এই কথাটা কি বলাটা ডেমোক্রেটিক? এই কথাটা বলাটা কি কনস্টিটিউশন অনুযায়ী বা কোনো বিবেক বিবেচনায় পলিটিক্যালি এটা গ্রহণযোগ্য কিনা? সেই জন্য আমরা বলছি যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আর অধ্যাপক পরোয়ার, আপনি যদি আমাকে একটু সময় দেন, সৈয়দা রিজওয়ানা হাসান এটার ব্যাখ্যায় বলছেন যে
মাজারে হামলা, আউলদের উপর নির্যাতন, নারীদের নিয়ে নানা কটূক্তি, আপনি সেটাকে কিভাবে দেখেছেন? সেই সময় উপস্থাপকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে এইটার ক্ষেত্রে নারী সমাজ যেমন প্রতিবাদ করেছে, লিগ্যাল নোটিশ দিয়েছে, সরকারও কথা বলেছে। আমার মনে আছে এটা নিয়ে কিন্তু জামাত ইসলামেও কথা বলেছে। আসলে জামাত ইসলামী এই ব্যাপারগুলিকে সমর্থন করে নাই, মানে আমার একদম স্পষ্ট মনে আছে জামাত ইসলামী। ফলে এর ফলে তারা ক্ষমা চেয়েছে, সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন এর ফলে তারা ক্ষমা চেয়েছেন। সেই সব কটূক্তি করা শক্তি যেন মেইন স্ট্রিম, মানে সমাজে প্রাধান্য সৃষ্টিকারী না হয়, সেটার বিষয়ে আমাদের কাজ করতে হবে। মানে এইটা উনি বলছেন, সেই সব কটূক্তি করা শক্তিকে মেইন স্ট্রিম দেওয়া হয় নাই। এর মাঝখানে একটা প্রশ্ন ছিল, উপস্থাপক যে প্রশ্নটা করছেন যে এই নির্বাচনের কথা বলছে, যে বিরোধী দলের কথা বলছে, তখন উনি বলছে যে আমি কোনো দলের নাম উচ্চারণ করিনি, আর বিরোধী দল তো অবশ্যই মেইন স্ট্রিম। সুতরাং যেটা বলার চেষ্টা করা হচ্ছে তা অবান্তর, ভুল ব্যাখ্যা দিয়ে। আমি একটু অধ্যাপক আরেকটু বলি যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, সৈয়দা রিজওয়ানা হাসানের এই বক্তব্য, যেটাকে আপনি রাজসাক্ষীর কথা বলছেন, আমরা কিন্তু খেয়াল করতেছিলাম যে সৈয়দা রিজওয়ানা হাসান সহ আরও বেশ কিছু উপদেষ্টা যাতে লেভেল প্লেইং ফিল্ড হয়, অর্থাৎ বিএনপি যাতে একচেটিয়া প্রাধান্য না পায়, তার জন্য অনেকখানি চেষ্টা করেছেন। সেটা কি তার উপরে উল্টাটা চাপানো হইতেছে কিনা, সেটা হচ্ছে আমার প্রশ্ন। না, আপনি ওই প্রথম প্রশ্নটা একটু পরিষ্কার করে সামনে গেলে মনে হয় ভালো হয়। জি জি, এই যে সাংবাদিক যে প্রশ্নটা করলো যে তাদের একটা দলই তো, বা তাদের একটা অংশই তো বিরোধী দলে গেছে, এই যে বিরোধী দল বলতে উনি জামাতকে মিন করেছেন, এটা বুঝতে আর কষ্ট হয়নি, এবং আমরা তাদেরকে আসতে দেয়নি। তো আসতে দেয়নি মানে কোথায় আসতে দেননি? মেইন স্ট্রিম বলতে মূল সরকারি দলে বা সরকার গঠনের মতো মেজরিটিতে আসতে দেননি, এটা খুব সহজে মিন করা যায়। এখন উনি বলছেন যে আমি জঙ্গিদেরকে বুঝিয়েছি বা এক্সট্রিমিস্টদেরকে বুঝিয়েছি, তাহলে কি উনি জামাত ইসলামীকে জঙ্গি বলতে চান? বাংলাদেশের পার্লামেন্টে কি কোনো জঙ্গি দল আছে? নিবন্ধিত সব রাজনৈতিক দলগুলি তো ইলেকশন অংশ নিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে তো কোনো চরমপন্থী, কোনো জঙ্গি কোনো দল নেই। তো উনি এই কথাটা যে বলে আমরা মনে করি ভুল করেছেন। এটাতে লম্বা না করে, হতে পারে মানুষ কথা বলার সময় অনিচ্ছাকৃত ভুল হতে পারে, উনি যদি সিনসিয়ার থেকে থাকেন, জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দের সঙ্গে, কার্যক্রমের সঙ্গে উনি পরিচিত, উনি ঘনিষ্ঠ, আমার সঙ্গেও যে ওনার অনেক বিভিন্ন সময় কথা হয়েছে, ফলে তার একটা অংশ বিরোধী দলে আছে। সাংবাদিকের এই প্রশ্নের পরেও উনি এটা বললেন যে আমরা তাদেরকে আসতে দেয়নি। এই জায়গাটাই হচ্ছে আমাদের কথা। ওকে, অন্য আগে পরে উনি যাদের কথা বলেছেন নিশ্চয়ই বলতে পারেন। আমরা সবসময় জামাত ইসলামী, জঙ্গিবাদ, চরমপন্থা যা যা উনি বলেছেন, এগুলো কখনো ইসলাম কখনো সমর্থন করে না। আমরা এই কাজগুলো সবসময় প্রতিবাদ করেছি। খালিদ ভাই, ওকে, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড হই যে আপনি গতকালও খুলনায় একটি ইফতার সমাবেশে নির্বাচনের ফলাফল নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন। আমাকে আপনাদের জোট সঙ্গীদের অন্যতম মাওলানা মামুনুল হক এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বিএনপি জোটে না যাওয়ার কারণে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। এখনকার ঘটনা হচ্ছে যে আপনারা, মানে আপনি পার্টির সেক্রেটারি জেনারেল, পুরো সাংগঠনিক দায়িত্ব আপনার কাছে, মামুনুল হক সাহেব একটি পার্টির প্রধান, তার কাছে যে এখন আপনারা যারা জয়ী হতে পারেননি, তারা যতটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং অভিযোগ করছেন, আপনাদের দলের জোটের বা ভোটের বিজয়ীরা তা করছেন না। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিংই হয়, তাহলে সেই ম্যাপিংটা কিভাবে করা হয়েছে আসলে? মানে আপনারা কিছু লোক জিতবেন, কিছু লোক হেরে যাবেন, সেটা আসলে কিভাবে? না, এটা তো ন্যাচারাল, মানুষের নির্বাচনে জয় পরাজয় থাকবে, সেটা বিষয় নয়। আপনার কথার মধ্যেই দুটো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে যে আমরা যে প্রশ্নটা করছি ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, এটা কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন নয়। আমরা দলের সিদ্ধান্তেই, দলীয় পলিসিতেই, দলীয় মূল্যায়নেই আমরা এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলেছি। এবং প্রথমেই আমাদের দলের নায়েবে আমির এবং আমাদের সংসদে বিরোধী দলের ডেপুটি লিডার ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের প্রেস ব্রিফিং এ কিন্তু প্রথমেই এই অভিযোগটা তিনি উত্থাপন করেছেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসান তার রাজসাক্ষী, তারপর ডক্টর খলিলুর রহমানকে লন্ডন কনস্পিরেসির হোতা, এই কথাগুলো কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির বলেছেন। এজন্য কে জিতেছে আর কে হেরেছে এই কথার সাথে জয় আর পরাজয়ের কোনো সম্পর্ক নাই, রিয়েলিটির সাথে এই কথার সম্পর্ক। খালিদ ভাই, না, সেটাই বুঝতে চাইছি যে মানে ধরেন আপনি
হেরে যাবেন? আর আমি তো কথা বলছি, দলের সেক্রেটারি জেনারেল একটা বড় এক্সিকিউটিভ দায়িত্ব আমার উপরে, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি সেই দলের পক্ষ থেকে কথা বলি, দলের পলিসিতে আমরা কথা বলি। এটা কোনো ইন্ডিভিজুয়াল কারো পার্সোনাল বক্তব্য নয়। আপনারা মনে করেন যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আপনাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, নাকি ইঞ্জিনিয়ারিংটা সবাই মিলেই করেছে? মানে ব্যাপারটা কিরকম? না, না, আমরা তো সবাই মিলে কোনো রকম এভিডেন্স ছাড়া তো কথা বলা যাবে না। আমরা যতটুকু রেজওয়ানা হাসানের কথা থেকে পেয়েছি ততটুকুই বলেছি। তবে এটা কিন্তু বুঝতে হবে, ইঞ্জিনিয়ারিং বলতে আমরা দু একবার এই কথা যখনই আমরা বলেছি, সেখানে এটা বলেছি যে ভোট গ্রহণ পর্যন্ত দৃশ্যত উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পেরেছে, বাধার সম্মুখীন হননি, উল্লেখযোগ্য কোনো বড় ঘটনা ঘটেনি। কিন্তু গণনা, বান্ডিল করা, রেজাল্ট শিট তৈরি করা, ঘোষণা করা, এবং 9:30 10টার দিকে সমস্ত ঘোষণা বন্ধ হয়ে গেল। সারা দেশ থেকে ফলাফল, 11 দলীয় জোটের নানান আসন থেকে বিজয়ের একেবারে খবর আসতে লাগলো, এবং আমাদের কাছে নানানভাবে খবর আসছিল। হঠাৎ করে এই যে সম্প্রচারটা বন্ধ হয়ে গেল, এখানে একটা রহস্যের জন্ম দিয়েছে। তো আমরা কোর্টে যাওয়ার জন্য আবেদন করেছি, আমরা রিট করব, অনেকে রিট অলরেডি শুরু করেছেন। আমাদের কাছে রেজাল্ট শিট এসেছে, অনেক প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্ট শিটে কোনো এজেন্টের স্বাক্ষর নাই এমন রেজাল্ট শিটও পাওয়া যাচ্ছে। তারপরে গণনার সময় যেখানে আমাদের এজেন্টরা উপস্থিত ছিলেন, তারাও ওখানে যেসব এজেন্টরা খুব সিনসিয়ারলি দায়িত্ব পালন করে প্রতিবাদ করেছেন যে ব্যালটগুলো গুছিয়ে যখন বান্ডিল করা হয়, দেখা যাচ্ছে যে ভেতরে দাঁড়িপাল্লার ব্যালট 80-90টা দিয়ে উপরে 10টা ধানের শীষের বান্ডিল দিয়ে রাবার করে ফেলা হয়েছে, ওটা 100 বান্ডিল ফুলে ধানের শীষ ফুলে গণনা করা হয়েছে। আমাদের এজেন্ট আপত্তি করেছে, খুলে দেখা গেছে যে মাঝখানে সব দাঁড়িপাল্লার ব্যালট। এ তো যারা পেয়েছে তারা আমাদেরকে বলেছে। তো এটা দু একটা ঘটনা যা ধরা পড়েছে তাই আমরা বলেছি। ফলে এই যদি যেমন আমার নির্বাচনী এলাকায় হয়তো 150 কেন্দ্র আছে, আরেক জায়গায় 138-40 কেন্দ্র আছে, তো যেগুলো পাওয়া গেছে তাই এই, আর যা পাওয়া যায়নি তার মধ্যে অনেক কিছু ঘটতে পারে। দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। খালেদ ভাই, আমরা এইগুলো মিন করতে চেয়েছি, আমরা ভোট গ্রহণের ব্যাপারে কোনো আপত্তি করিনি, মানে ঘটনা হচ্ছে আফটার কাস্টিং ভোট প্রবলেমগুলো হয়েছে। ঘটনা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে বিরোধী দলের নেতা হিসাবে জনাব শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, উনি জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের বাড়িতে যাওয়া হয়েছে, মানে পরস্পর কথাবার্তা হয়েছে। আপনাদের ইফতারেও আমরা বর্তমান প্রধানমন্ত্রীকে দেখলাম। তার মানে আপনারা এই ইঞ্জিনিয়ারিং এর প্রসঙ্গটা এবং সংসদে আপনাদের উপস্থিতিটা দুটোই আপনারা পাশাপাশি রাখবেন? হ্যাঁ, না, আমরা বলেছি, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, যিনি লিডার অফ দি অপোজিশন, তিনিও কিন্তু বলেছেন যে আমরা ভালো কাজে, গঠনমূলক কাজে, দেশ পরিচালনায়, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমরা ভালো কাজের সহযোগিতা করব, মন্দ কাজের আমরা প্রতিবাদ করব, বাধা দিব, আপত্তি করব। আমরা কিন্তু তাই করছি। আমরা কোনো অনিয়মতান্ত্রিক, বিশৃঙ্খল, দেশকে আনরেস্ট করা, কোনো হটকারী কোনো পন্থায় তো আমরা যাইনি। জাস্ট আমরা প্রতিবাদ করেছি, জিনিসটার একটা জুডিশিয়াল ইনকোয়ারি আমরা দাবি করেছি। এখন দ্যাট ইজ আপ টু গভর্নমেন্ট, দ্যাট ইজ আপ টু জুডিশিয়ারি। তারা কি করবেন, দে উইল ডিসাইড। আমরা তো নিয়মতান্ত্রিক ভাবে এই কথাগুলো তো বলতেই পারি, যা আমরা চোখে দেখছি তা তো আমরা বলতেই পারি। তার মানে আপনারা সংসদে দায়িত্বশীল আচরণ করবেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবেন, আবার সেই যেটা দিয়ে আপনারা বিরোধী দলের নেতা হলেন বা বিরোধী দলে গেলেন সেই ইলেকশন নিয়েও আবার আপনারা প্রশ্ন তুলবেন। মানে দুইটা একটু মানে মানে আপনারা কি এখনো না, এটা এই ব্যাপারটা আসলে কেমন? না, আমরা কিন্তু প্রশ্ন, আমি আপনাকে একটা জায়গায় একটু অ্যাটেনশন দিতে বলবো, আমরা কিন্তু প্রশ্ন তুলিনি। প্রশ্নটা তুলে দেওয়া হয়েছে সাবেক উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে প্রশ্নটা উত্থাপিত হয়েছে। কথাটা কিন্তু উনি সূচনা করেছেন। গোলাম পারর ভাই শুরু কিন্তু তাহের ভাই করছে। আমি রেজওয়ানা আপার কথা কারণ হচ্ছে যে আমি ইলেকশনের সময় ঢাকা ছিলাম, রেজওয়ানা আপার সেই শক্তি ছিল কিনা উনি চাইলেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। যদি চাইতেন, বলেছি যে একা করেছেন, আমরা তো তা মনে করি না। এত বড় কাজ করতে গেলে আরো সঙ্গী লেগেছে। আর তাহের ভাই যে বক্তব্যটা দিয়েছেন এটা কিন্তু ইলেকশনের পর আপার বক্তব্যের পর না, ইলেকশনের পর যেদিন না আপনি খেয়াল করে দেখবেন ডেটটা, যেদিন মিডিয়াতে রেজওয়ানা আপার কথা আসছে ওই দিনই 12টা দিকে আমরা প্রেস ব্রিফিং করেছি। আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, আমি তাহের ভাইয়ের পাশে দাঁড়িয়ে ছিলাম। আমি একটু স্মরণ করাই দিই পারর ভাই, সেইটা হচ্ছে যে ইলেকশন 12 তারিখ হয়েছে, তার 2-1 দিনের মধ্যে
মানে 17 তারিখ সরকার শপথ নিছে, 17 তারিখ সরকার শপথ নেওয়ার 2-1 দিন আগে বিএনপির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিং এ আমি উপস্থিত ছিলাম। সেইখানে আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রশ্ন তুলছি, কারণ হচ্ছে সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা আপনাদের বলা। হ্যাঁ, না আমরা বলেছি, তার যুক্তিও আমরা বলেছি। না, তো সেই জন্য রেজন আপার কথা বলায় আসে না। রেজন আপার কথা তো তারও অনেক পরে। আমি মানে রেজন আপার কথা তো গত সপ্তাহে, মানে এটা 5 দিন হয়েছে মনে হয় বড় জোর। সুতরাং আপনারা কিন্তু প্রশ্ন তুলছেন। এদিকে আমি আবার আমিরে জামায়াতকে যখন ইন্টারভিউ করতেছি, আমিরে জামায়াত বলতেছেন যে আমরা পরাজয়ের ক্ষেত্রে আমরা সবসময় দেখছি যে পরাজয়টাকে ভালোভাবে স্বীকার করা হয় না, আমরা এটা থেকে বাইরে হয়ে আসতে চাই। তা আমরা বুঝতে কোনটা চাই পারর ভাই, যে আসলে মানে দুইটাই আপনারা একসঙ্গে চালাবেন কিনা। মানে না, আমরা কিন্তু ফলাফল কিন্তু আমরা মেনে নিয়েছি খালেদ। আমরা তো বলিনি যে ফলাফল আমরা অস্বীকার করি। ফলাফল মেনে নিয়ে যে অনিয়মটা আমাদের কাছে দৃশ্যমান, আমরা তো সেটার ব্যাপারে জাতিকে বা রিলেটেড পার্সনকে তো আমরা অ্যাটেনশন ড্র করতেই পারি। আমরা তাই করেছি। আমরা বলিনি যে ফলাফল আমরা প্রত্যাখ্যান করলাম। আমরা তো ফলাফল বলেছি যে আমাদের অনেক প্রশ্ন, অনেক কষ্টের সত্ত্বেও আমরা ফলাফল মেনে নিয়েছি, আমরা শপথ গ্রহণ করেছি, আমরা পার্লামেন্টে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান সেভাবেই কিন্তু কথা বলেছে। আচ্ছা, এর আরেকটা প্রসঙ্গে যাই, যে মানে আপনি জি, দেখেছেন জি। যে সম্প্রতি একটা পত্রিকা খুবই মানে গুরুত্ব দিয়ে একটা খবর প্রকাশ করেছে, যেটা শিরোনাম হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা। সেখানে বলা হচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমি আপনাদের অবস্থান একটু দেখেছি, কিন্তু আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি আবার একটু বলবেন যে আপনাদের এই অবস্থান কি আসলে ডক্টর শফিকুর রহমান জনাব খলিলুর রহমানকে অনুরোধ করেছেন কিনা মন্ত্রী পদমর্যাদায় তার বিশেষ সহকারীকে আসলে সেখানে পদায়ন করার? আমার আজকেই বোধহয় সেকেন্ড হাফে আমার নিজেরই একটা স্টেটমেন্ট এই বক্তব্যকে পরিষ্কার করার জন্য আমি দিয়েছি। আমাদের ভেরিফাইড পেজে গিয়েছে সবার, সেটা আপনিও দেখেছেন। এটা আমাদের আমিরে জামাত অর্থাৎ আমাদের বিরোধী দলীয় নেতা আর যিনি ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ছিলেন, উনি ওনার পেশাগত দায়িত্ব পালনে এবং দেশের পররাষ্ট্র নীতির ব্যাপারে নানান দিক থেকে হেল্পফুল হতে পারে এটা মনে করে উনি, অর্থাৎ অ্যাডভাইজার যিনি ছিলেন প্রফেসর মাহমুদুল হাসান, উনি বলেছিলেন যে যদি ফরেন মিনিস্ট্রিতে কোনোভাবে একটু পদায়নে কোনো একটা সুযোগ আমরা পাই, তাহলে আমাদের দায় দায়িত্ব পালনে একটু সুবিধা হবে। তো আমিরে জামাত উনাকে একটা ডিকটেশন দিয়েছিলেন যে ঠিক আছে, এইভাবে যদি মনে করেন আপনার জন্য দায়িত্ব পালনের সুবিধা হয় তো আপনি একটা লেটার দিতে পারেন। কিন্তু সেই লেটারটা লিখতে গিয়ে উনি যে মন্ত্রীর পদমর্যাদার এই অংশটা কিন্তু আমিরে জামাত বলেননি। আমি আজকেও আমিরে জামাতের সাথে এই বিষয় নিয়ে কথা বলে ওনার কাছ থেকে আমি নিজেও পরিষ্কার হয়েছি। উনি বলছেন যে আমার না বলা কথাটাকে উনি সেখানে লিখে চিঠিটা চলে গিয়েছে, এবং এটা তো প্রায় 3 সপ্তাহ আগের কথা। 22 তারিখে সম্ভবত মোস্ট প্রবাবলি চিঠি। তো 22 তারিখ আজকে হচ্ছে পরবর্তী মাসের 10 তারিখ, প্রায় আপনার কয়দিন হয়ে গেল? 16 দিন হয়ে গেছে। তো এটা সাথে সাথে যখন আমিরে জামাত জানতে পেরেছেন যে উনি চিঠির মধ্যে এই মন্ত্রীর পদমর্যাদার প্রসঙ্গটা তুলেছেন, আমিরে জামাত অসন্তুষ্ট হয়েছেন এবং ওনাকে ওনার দায়িত্ব থেকে সাথে সাথে ডিসমিস করেছেন। আমরা মনে করেছি যে আমিরে জামাত তো সিনসিয়ারলি তার দায়িত্ব পালন করেছেন এবং উনি এটাকে কখনো অ্যালাউ করেননি। এটা একটা মানে কি বলবো, অনৈতিক একটা কাজ। এটা আমাদের আদর্শের সাথে যায় না, দলের সাথে যায় না, পলিসির সাথে যায় না। আমিরে জামাত সাথে সাথে অ্যাকশন নিয়েছেন। এটা আমাদের একটা আভ্যন্তরীণ বিষয় ছিল। পরে মিডিয়া বিষয়টা প্রকাশ করাতে এটার একটা ব্যাখ্যা এবং জবাব দেওয়ার প্রশ্ন আসছে, এই জন্য জিনিসটা একটু বিভ্রান্তি তৈরি করেছে। এই জন্য আমরা এটা খানিকটা স্টেটমেন্ট দিয়ে এটা আমরা পরিষ্কার করেছি। এটা একেবারেই একটা ভুল উনি করেছেন, যেটা জানা মাত্রই আমিরে জামাত দেরি না করে তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে নতুন আমাদের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, আমাদের ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, মাননীয় জাতীয় সংসদ সদস্যকে। এইভাবেই আমরা মনে করি হতে পারে একটা মানুষ তার দৃষ্টিভঙ্গি, তার কথা বলতে গিয়ে, চিঠি লিখতে গিয়ে কখনো ভুল করেছেন। আমিরে জামাত অনেক ব্যস্ততার সাথে একটা ডিকটেশন দিয়েছেন, মনে করি সেইভাবে চিঠিটা হয়তো চলে গেছে। পরে যখন ওনার নলেজে আসছে যে না এটা তো আমি বলিনি, কেন উনি এটা দিলেন, দেন সাথে সাথে উনি ওনাকে ডিসমিস করেছেন। সেদিক থেকে আমরা মনে করছি এটা তো আর প্রায় 3 সপ্তাহ আগের কথা। হঠাৎ করে 2-1 দিনে এই জিনিসটা মিডিয়াতে আসাতেই কনফিউশনটা হয়েছে। আমরা
এ ব্যাপারে আমাদের অফিসিয়াল বক্তব্য দিয়েছে। আমি মনে করি এখানে এই পর্যায়ে বিভ্রান্তিটা দূর হওয়া উচিত আর কি। এখন একটা কথা আসলে তো মানে বলে যে কথা একটা সুযোগ পেলে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, কথা তো একটা বলতেই হবে, এইভাবেই কথাবার্তা তো শুরু হয়। এই আর কি, রাজনীতি সবাই করে সুযোগ পেলে। না না, সুযোগ পেলে তো সবাই রাজনীতি করে, কিন্তু আমি একটু এটা বলি। একজন, উনার নাম হচ্ছে শাম্মী শাম্মী আফরিন, উনি বলছেন আমির সাহেব আপনাকে একথাও বলেছিল, অর্থাৎ আমাকে একথাও বলেছিল একসময় মুখ ফসকে ইঞ্জিনিয়ারিং এর কথা তারাই বলবে যারা এই কাজ করেছে। ইন্টারেস্টিং, এটা আমির সাহেব আমাকে আসলেই বলেছিলেন যে যে মুখ ফসকে বলবে। কিন্তু আমি পরবর্তী প্রসঙ্গে যাই। রাজনীতি সবাই করে, সেই প্রসঙ্গের মধ্যে থেকে আমি একটা প্রসঙ্গ, যেহেতু ভোট এখন শেষ হলো, আপনাকে বিরাট সাংগঠনিক দায়িত্ব পালন করতে হয়েছে, একটা কথা এরকম এসেছে যে আপনারা এবার মানে ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, সবচেয়ে ভালো রেজাল্ট করেছেন। এর একটা বড় কারণ আওয়ামী লীগের অনুপস্থিতি এবং আওয়ামী লীগের লোকজন আপনাদের ভোট দিয়েছে। এই মন্তব্যের প্রেক্ষিতে কি আপনি একটা কিছু মন্তব্য করবেন যে আসলে খুলনা অঞ্চলেও অনেক আওয়ামী লীগের ডাই হার্ড সাপোর্টার রয়েছে, সারা বাংলাদেশে আপনি ঘুরেছেন, আপনাদেরকে কি আসলে আওয়ামী লীগেররা ভোট দিয়েছে, বা আওয়ামী লীগের অনুপস্থিতির কারণেই কি জামাতের এই ব্যাপক ভোট পাওয়া? মোটেই না। আপনি, আমার অনুরোধ থাকবে, আপনি যদি সুযোগ পান, দেশে কখনো আসেন, ফিজিক্যালি আপনি একটু ভিজিট করবেন, সার্চ করবেন। আমার নির্বাচনী এলাকার উদাহরণই তো আমি দিতে পারি। আমার এলাকায় বিএনপি বিজয়ী হয়েছে, ভোটের ডিফারেন্স খুবই সামান্য। সেখানে উনি নিজেই, যিনি বিজয়ী হয়েছেন, তিনি ইন্টারভিউতে হিন্দু সম্প্রদায়ের ভাইরা, যারা আমার এলাকার কিছু এলাকা আছে হিন্দু অধ্যুষিত, তাদের সমাবেশে উনি বলছেন, যেটা অনলাইনে এসছে, যে আপনাদের ভোটেই আমি এমপি হয়েছি, আপনারাই আমাকে এমপি বানিয়েছেন। অর্থাৎ ওখানকার আমার হিন্দু অধ্যুষিত এলাকায় সকলেই নৌকারি ভোটার, প্রায় দু একটা ব্যতিক্রম ছাড়া ব্যাপক, ওখানে 1 লক্ষের উপরে আমার হিন্দু ভোটার আছে, তার ম্যাক্সিমামই তো ওনারা নৌকারি ভোটার ছিলেন। তো তারা সেই সব এলাকায় এটাই প্রচার করা হয়েছে, এবং আমার একটা ভুয়া অডিও ক্লিপ তৈরি করে হিন্দু অধ্যুষিত এলাকাতে প্রচারও করা হয়েছে, এবং মুখে মুখে বাড়ি বাড়ি বলা হয়েছে যে ক্লিয়ারেন্স এসেছে আওয়ামী লীগ থেকে, শেখ হাসিনা বলেছে ভোট এবার ধানের শীষে দিতে হবে, ধানের শীষে ভোট দিলে আওয়ামী লীগ নেক্সট পুনর্বাসিত হতে পারবে, নানান কথা ঘরে ঘরে একেবারে নির্বাচনের শেষ দিকে। এবং হিন্দু সম্প্রদায়ের যারা ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন, আমরা এটাও খবর পেয়েছি শেষ 2-3 দিনে তারা সেসব এরিয়া সফর করে ক্লিয়ারেন্স দিয়েছে যে আমাদের সিদ্ধান্ত ভোট ধানের শীষে দিতে হবে। ফলে আওয়ামী লীগের ভোট তো ধানের শীষে গিয়েছে, এটা তো আমি নিজেই আমার এলাকার সাক্ষী, আর আপনিও খোঁজ নেবেন। আমরা এটা দেখছি। এটা তো আর ব্যক্তিগত ভোটের বিষয়, ইন্ডিভিজুয়ালি ব্যক্তির চয়েসে কে কাকে 2-1টা ভোটের ব্যতিক্রম হতে পারে, দ্যাট ইজ অ্যানাদার থিংস। কিন্তু কমনলি একটা পরিস্থিতি, নির্বাচনের 2-3 দিন আগে তো এই মেসেজটা চারিদিকে ছড়িয়ে গেছে যে নৌকা মার্কার যেহেতু নেই, তো তাদের ভোটাররা ধানের শীষে তোমরা ভোট দাও, তাহলে আওয়ামী লীগের রাজনীতিকে রিভাইভ করা যাবে, তাদের মামলা মোকদ্দমা থেকে তারা রিলিফ পেতে পারবে। এই প্রচারণাটা ঘরে করা হয়েছে, এবং তারা ধানের শীষকে ভোট দিয়েছে। একটু জোট প্রসঙ্গে একটু আপনার কাছে কথা বলবো, কিন্তু আমাদের একজন দর্শক সুমিত পল, উনার একটা মেসেজ দিকে আমার একটু নজর গেল। হায়াল্লাহ খালেদ, আপনি আবারও এসেছেন দেশে, এবার কাকে মেটিকুলাসলি হাইলাইটেড করার উদ্দেশ্যে এসেছেন? ভাই আমি নিউ ইয়র্কে, যাই হোক, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম যে ইতিহাসের খাতিরে আপনি একটু বলবেন কি না যে এইবার জোট নিয়ে আসলে অনেক ধরনের, মানে আমি এটাকে বলবো যে ঠিক ড্রামা না হলেও এক ধরনের পর্দার অন্তরালে অনেক কিছু হয়েছে, এবং যেটার মধ্যে আপনি একটা বড় ভূমিকা সাংগঠনিক কারণে আপনাকে পালন করতে হয়েছে, যে এনসিপির আশা শেষ মুহূর্তে আবার চরমোনায় না আসা। আমরা শুনেছি যে চরমোনায় অনেকগুলি পদ চেয়েছিল, আমরা শুনেছি যে এনসিপি আপনাদের কাছে 30টা পদ চাওয়ার পরে আপনারা এটাকে বার্গেন কিভাবে করেছিলেন, বা কি মতের ভিত্তিতে আপনারা
এবং খেলাফত মজলিসে এক প্ল্যাটফর্মে আসলেন, যেখানে আমরা জানতাম যে খেলাফত উনারটা খেলাফত মানে জনাব মামুনুল হকের যে পিতা ছিলেন আল্লামা আজিজুল হক, Right. আবার তাদের রাজনীতি আর জামাত ইসলামের রাজনীতি সম্পূর্ণ আলাদা ধরনের রাজনীতি। আবার আপনি জানেন যে আল্লামা বাবুনগরী, যিনি হেফাজতে ইসলামের প্রধান আছেন, তিনি আবার জামাত ইসলামকে ভোট না দেওয়ার এগেনস্টে খুবই স্ট্রংলি বলতেছিলেন। শুধুমাত্র জামাতে ইসলামীতে আসার জন্য এনসিপি ভাগ হয়ে গেল। এনসিপি নারী নেত্রীদের মধ্যে বেশ কিছুজন ভোট করতেই রাজি হলেন না, তাসনিম জারা, তাজনুবা জাবিন আর অনেকে। তো নিয়োগগুলি কেমন হচ্ছে আসলে? আমি সেটা মনে করি না। এটা একটা অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করা, এটা যারা বলেন এটা তাদের অসহায়ত্ব, তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব। হ্যাঁ, তো সেখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যাদেরকে সেখানে প্রয়োজন, দক্ষ, সৎ এবং ক্যাপেবল মনে করেছে, তারা তাদেরকে সেখানে যোগদান করে। কেন জামাত ইসলামী তারা হতে যাবে? মানে হয়েছে কি, আপনাকে আগে একদিন বলেছিলাম, যে লোকটা দুর্নীতি করে না, সৎ, মিথ্যা বলে না, আনডিউ প্রিভিলেজ দিতে চায় না, বলে এই লোকটা জামাত ইসলামী, অথবা হ্যাঁ, মানে ওই আপনাকে আমি বলেছি যে এই হচ্ছে সমাজের দশা। যে ঘুষ খাবে না, আনডিউ প্রিভিলেজ দেবে না, বলে বেটা আমার কথা শোনে না, টাকা নিতে চাইলো না, ও জামাত ইসলামী করে। এগুলো নানান জায়গা থেকে মানুষ এভাবে মন্তব্য করে, মানুষ এখন এগুলো বুঝে যাচ্ছে। তবে উচিত সরকারের, পার্লামেন্টের সেশন এখনো শুরু হয়ে পারেনি, কেবল গভর্নমেন্ট ফর্ম হয়েছে, রদবদল তো সরকার করতেই পারেন, সরকারের এটা এখতিয়ার আছে, কিন্তু একটু দেখে শুনে চলা উচিত। এবং নির্বাচিত সরকারের যেখানে নির্বাচিত প্রতিনিধি, সেখানে ইলেকশন দিয়ে প্রতিনিধিত্ব করানো উচিত। আর যেখানে প্রশাসনিক কোনো পরিবর্তনের যে বিধি আছে এবং যতটা সম্ভব সুস্থ দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য যা করার প্রয়োজন, সেদিকেই খেয়াল রাখা উচিত। একেবারে শুধু দলীয় প্রয়োজন, দলীয় স্বার্থটা যেন তারা প্রাধান্য না দেন। তাহলে আমরা যে কারণে জুলাই সৃষ্টি হলো, আমাদের 5ই আগস্ট সৃষ্টি হলো, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণের জন্য বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক, মানবিক সেই কল্যাণ রাষ্ট্রের দিকে যেতে গেলে, যে দলে আমি করি, আমরা যেন সেই পেছনের দিকে আবার ফিরে না যাই। সেই দলীয়করণ, সেই দুর্নীতি, সেই কর্তৃত্ববাদী, সেই ভিন্নমত দমন আবার যদি তাই আমরা দেখি, তো মানুষ তো মনে করবে তো আবার তো সেই পেছনের দিকে আমরা চলে যাচ্ছি। এটা আমি নবগঠিত সরকারের কাছে এই ব্যাপারে আমি অ্যাটেনশন ড্র করব। আমি আবার মনে হয় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সর্বশেষ যে কথাগুলি বলেছেন, সেই কথাগুলি আমাদের সবার মনে করা উচিত। আমরা যদি সেই দমন পীড়ন এবং অন্য আমার সাথে কি আচরণ করেছে, সেই আচরণটাই আমি আবার রেপ্লিকেট করতে চাইছি, মানে সেইটা দিয়ে আসলে আমরা কি বুঝাতে চাই এবং আইন হাতে তুলে নিয়েও বা আমরা কি বুঝাতে চাই। সোজা কথা, আমরা মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সকলের প্রতি শ্রদ্ধাশীল থাকা, সেরকমই একটা জিনিস জনাব মিয়া গোলাম পরোয়ার আমাদেরকে শেখালেন বা বললেন। আমরা সেটি মনে রাখলাম, আমরা সেটি মনে রাখতে চেষ্টা করবো। আমি আপনাকে সামনে রেখে শুধু এটি পড়ছি যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম, দেশে জ্বালানি তেলের অভাব নেই, গভীর রাতে পাম্প থেকে তেল সংগ্রহ করার দরকার নেই, এই মন্তব্য করেছিলেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দর্শকদের কাছে আমরা জানতে চেয়েছিলাম এই আহ্বানে গ্রাহকরা আস্থা পাবে বলে মনে করেন কিনা। শতকরা 37% দর্শক মনে করেছেন যে আস্থা পাবেন, শতকরা 63% দর্শক মনে করছেন যে আস্থা পাবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব মিয়া গোলাম পরোয়ার। আপনার সাথে আলোচনা করা এবং আপনাকে প্রশ্ন উত্তর আমাদের সবার জন্যই অনেক বেশি আনন্দদায়ক ছিল। আপনাকে অনেক অনেক আলহামদুলিল্লাহ খালেদ মহিউদ্দিন ভাই, আপনাকে এবং ঠিকানাকে আমার পক্ষ থেকে, জামাত ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ।